মুখ সাংবাদিক ও কলামিস্ট জনাব মঞ্জুর আলম পান্না। জনাব পান্না, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও শুভেচ্ছা কামল ভাই। আপনার একটা জিনিস আপনি খেয়াল করেছেন যে সরকারের মাত্র 6 মাস হতে যাচ্ছে, এর মধ্যেই কিছু কিছু ক্ষেত্রে তাদের আপনার যে মানে কর্মকাণ্ড এবং তাদের যে কাজ করা অথবা না করা, এটা নিয়ে এরই মধ্যে বেশ আলোচনা হচ্ছে, মানুষ সেগুলির ভোগান্তি শিকার হচ্ছে। বিশেষ করে দুটো ক্ষেত্রে আমি বলবোই। একটা হলো আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সরকারের সাফল্যকে আসলে ঘটা করে প্রকাশ করার মতো কোনো সুযোগ আমি অন্তত দেখছি না। আমি আজকেরও পত্রিকায় দেখলাম যে নিউ মার্কেট এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই দলের মধ্যে, ছাত্র দল এবং যুব দলের মধ্যে মারামারি এবং 20 জন আহত হয়ে গেছে। পল্লবীতে দেখলাম যে মাদকের টাকা ভাগাভাগি করা নিয়ে সিলেটে দেখলাম কালকে একটা পরিবারের আওয়ামী লীগের একজন লিডার ছিলেন, তিনি সম্ভবত তাকে সপরিবারে জব করা হয়েছে, তার স্ত্রী এবং বয়স্ক লোক, এবং তাকে জব করা হয়েছে, এবং তার বাসার যে কাজের যে মেয়েটা ছিল তাকেও জব করে হত্যা করা হয়েছে। এরকম খুঁজতে গেলে, উদাহরণ দিতে গেলে আরো অনেকক্ষণ দেওয়া যাবে। আমি কেবল আজকে যে পত্রিকা যেগুলি পড়লাম সেগুলি আপনাকে বললাম। এবং সরকারকে দেখলাম যে তার দলের সম্ভবত সবচেয়ে ক্যারিসমেটিক যে ব্যক্তি, তাকে স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নিয়ে দিয়েছেন। তারপরেও এই অবস্থা। আপনার কি মনে হয়, সরকার কি আসলে আইন শৃঙ্খলাকে গুরুত্ব দিচ্ছে না, নাকি পারছেই না? কামল ভাই, নিঃসন্দেহে আমাদের এটা তো স্বীকার করতে হবে যে 2024-এর 5ই আগস্টের পরে মানুষ মুখিয়ে ছিল একটা নতুন সরকারের জন্য, একটা পরিবর্তিত সরকারের জন্য, এবং সেই সরকারটি নিঃসন্দেহে বিএনপি নেতৃত্বাধীন সরকার। এটা মানুষের প্রত্যাশা ছিল, এটা আমি মনে করি। আমার সাথে হয়তো হাতে গোনা দু চারজন মানুষ দ্বিমত পোষণ করতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই কোনো সাম্প্রদায়িক শক্তি বা মৌলবাদী শক্তি নয়। যেহেতু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, খুব স্বাভাবিকভাবেই বিএনপি নেতৃত্বাধীন সরকার আসবে এবং কম্পারেটিভলি ভালো চলবে, এটা আমরা সবাই প্রত্যাশা করছিলাম। আমি নিজে অসংখ্যবার বলেছি ডক্টর ইউনূস সরকারের সময় যে এই মুহূর্তে একটি নির্বাচন দরকার, এবং ওই মুহূর্তে বলছিলাম যে দেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে এই মুহূর্তে বিএনপি সরকার গঠন করা উচিত এবং বিএনপি ক্ষমতা আসতে হবে যে কোনো মূল্যে। তখন ডক্টর ইউনূসের জঙ্গি শাসন ছিল, মানুষ তো অতিষ্ঠ হয়েছিল, দম বন্ধ হয়েছিল, নাভিশ্বাস উঠছিল। সেই আমরা হতাশ হলাম, এবং আমরা মোটামুটি, আপনিও বিভিন্ন জায়গায় বলেছেন, আমরা বলেছি যে না, সরকারকে আমরা ন্যূনতম 6 মাস, না হলে 3 মাস সময় আমরা দিতে চাই। এত আগে থেকে সমালোচনা করতে চাই না, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, অন্তত আমি সমালোচনা শুরু করেছি 1-1.5 মাস পর থেকে, বিশেষ করে মার্কিন বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে আরো নানান ইস্যুতে। যাই হোক, 6 মাস হয়ে গেছে, হানিমুন পিরিয়ড আমার মনে হয় 3 মাস শেষ। 3 মাসের জায়গায় ডাবল হয়ে 6 মাস। এর মধ্যে আপনি সন্ত্রাসী কার্যক্রমের কথা বলছেন, চাঁদাবাজির কথা বলছেন। বিএনপি তো পারেনি, যখন আওয়ামী লীগ বিহীন রাষ্ট্র ছিল, ডক্টর ইউনূসের শাসন ছিল, সেই সময় থেকেই বিএনপির নেতা কর্মীরা যে পরিমাণ চাঁদাবাজিতে লিপ্ত হলো, মানুষ অতিষ্ঠ হওয়া শুরু করলো। এবং আমরা দেখলাম যে হ্যাঁ, দলের প্রধান তারেক রহমান সাহেব একের পর এক বহিষ্কার করছিলেন দলীয় নেতা কর্মীদের, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে 20-15 বা 1 মাস 1.5 মাসের মধ্যে তাদের দলে ফিরিয়ে নিয়ে আসা। আচ্ছা, ধরে নিলাম আমরা যে না, সামনে নির্বাচন, সবাইকে তার প্রয়োজন এই মুহূর্তে। তারপরে কি হচ্ছে? এটি তো মানে উত্তর উত্তর বাড়ছে, এবং আওয়ামী লীগের অনেক ধরনের অপকর্ম ছিল, অন্যায় ছিল, অসঙ্গতি ছিল। পানের দোকানে কিন্তু চাঁদাবাজি হয়নি। রাত্রে বেলায় আপনি আপনার পকেটে হয়তো কোনো কাজের লাখ টাকা নিয়ে আপনি বাড়ি ফিরছেন, আপনাকে চিন্তা করতে হয়নি। কিন্তু এখন কি ঘটছে? আমরা তো পুরোপুরি হতাশ। শুধু আপনি ছিনতাই, রাহাজানি কিংবা আহ, অভ্যন্তরীণ কোন্দলে যেই রক্তপাত, এগুলো নয়। সার্বিকভাবে আপনি দেখুন, সার্বিকভাবে আপনি দুর্নীতির কথা বলবেন, থেমে আছে। আপনি ইলেকট্রিসিটির কথা বলবেন, কি অবস্থা। এবং এই ইলেকট্রিসিটি মেইনটেনেন্সের দায়িত্বে, মানে ইলেকট্রিক, আমি বলছি বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে 2001 থেকে 2006 কে ছিলেন?
এই ইকবাল হাসান মাহমুদ টুকু তো। আচ্ছা, আপনি যখন বিদ্যুতের কথাটাই বললেন, আমি এটা নিয়ে আরেকটু ডিটেলে যাই। বিদ্যুৎ, যেমন ধরেন ঢাকা শহরে এখন নিয়মিত বিদ্যুৎ যাচ্ছে, লোডশেডিং ও হচ্ছে। আমি জানি না আপনার এখানে কি অবস্থা। আমি যে এলাকাটায় থাকি, এটা কলাবাগান এলাকা। কাল রাতে আমি বাসায় ফিরেছি 12:30 একটার দিকে। আমিও বাসায় ঢুকলাম, বিদ্যুৎও চলে গেল। আচ্ছা, তো এই বাসায় আড়াইটার সময় গেছে, 4:30টার সময় আসছে, গভীর রাতে। রাতে হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো বুদ্ধি। ভালো বুদ্ধি কেন? যে ওই যখন যায় তখন তো আপনি ঘুমিয়ে থাকবেন, রাতেবেলা হ্যাঁ। ঘুমিয়ে থাকবেন। টের পেতে পেতে ঘন্টা খানেক লাগবে। 1 ঘন্টা পর টের পাবেন হয়তো বা। তো এই 1 ঘন্টা কিন্তু তারা একটা মাপ পেয়ে গেল। 1 ঘন্টা থেকে এগুলো হইচই করতেছে না। তারপরে যখন আপনি টায়ার্ড হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করবেন করবেন ভাবছেন, তখন আরো 10 মিনিটের জন্য আসতো। আইডিয়া কিন্তু খারাপ না। তো আমি যে এলাকা, আমরা তো একদম ঢাকা শহরে থাকি, আমরা জানি সরকার পারতে পক্ষে ঢাকা শহরে একটু লোডশেডিংটা কম দেয়। কারণ গ্রামের মানুষ অসহায়, তারা হইচই করতে পারে না। কিন্তু গ্রামে আমি যে কালকে যে খবরগুলি দেখলাম, যে 12 ঘন্টা পর্যন্ত, 13 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং তারা দিচ্ছে। মানে প্রায় 3000 মেগাওয়াট বিদ্যুৎ কম, মানে তারা পাচ্ছে না। বিদ্যুতের আছে, আপনার প্ল্যান্ট আছে, বসে আছে, কারণ প্ল্যান্ট চালানোর মতো জ্বালানি নেই। এই যে বাস্তবতাটা, এর মধ্যে দেখলাম পরশুদিন না, তারা একদিন দেখলাম যে আমাদের এই বিদ্যুৎ মন্ত্রী একটা সাংবাদিকদের বলতেছে গ্রামে কোনো লোডশেডিং নেই। গ্রামে কোনো লোডশেডিং নেই। তো এই যে বলতেছে, বলতেছিলেন, এখন বলেন এরা বিদ্যুৎটাকে কিভাবে হ্যান্ডেল করবে বলে আপনি মনে করছেন? আপনার কি মানে অপিনিয়ন এবার? ভাই, কথা বলতে গেলে অনেকে আমাকে হয়তো কটু কথা বলতে পারে, যে গণক হয়ে গেছে, ভবিষ্যৎ দ্রষ্টা হয়ে গেছে। পারবে না, স্ট্রেট পারবে না। অন্তত বিদ্যুৎ মন্ত্রণালয় সাকসেসফুল হতে পারবে না। কেন? আমি যদি বলছিলাম যে ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, যদিও তিনি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, যেহেতু কোনো পূর্ণমন্ত্রী ছিলেন না ওনার, উনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। সেই ইকবাল হাসান মাহমুদ টুকু এখন আজকের পূর্ণমন্ত্রী। 2001-এ যখন বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার ক্ষমতা আসে, তখন বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল 2200 মেগাওয়াট, প্লাস মাইনাস সামথিং। আর যখন 2006 সালে তারা ক্ষমতা থেকে গেল, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল 3600 সামথিং মেগাওয়াট। অর্থাৎ 500 মেগাওয়াটও তারা যোগ করতে পারেনি 5 বছরে, এই ভার্সন মামুটুকু। এবং বিদ্যুতের দাবিতে আপনার মনে আছে, কনসার্টে গুলি জি, চালালো বেশ মানুষ কয়েকজন মারা নিহত। গেছে। গুলাম রাব্বানি নামে একজন ব্যক্তি ছিল, একজন সুশীল ব্যক্তি, তার নেতৃত্বে আন্দোলনটা সংঘটিত হয়েছিল। সেই ইকবাল হাসান মাহমুদ টুকু। মজার বিষয় হচ্ছে, আপনি যেমন বললেন যে এই মন্ত্রী মহোদয় বলছিলেন যে গ্রামে কোনো বিদ্যুৎ নাই, না, লোডশেডিং নেই। লোডশেডিং, সরি, লোডশেডিং নেই। আপনি আরো একটা কথা বলেছেন যে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে, প্লান্ট আছে, কিন্তু জ্বালানি নেই। আচ্ছা, এই যে বিদ্যুৎ প্রতিমন্ত্রীও গতকাল বেশ কিছু কথা বললেন যে আমাদের সক্ষমতা আছে, কিন্তু জ্বালানির অভাব। তার পিছনেও বিভিন্ন কারণ আছে। এই যে গর্ব করে বলছেন যে আমাদের সক্ষমতা আছে, এই সক্ষমতাটা কার, কে তৈরি করে গেছে? আওয়ামী লীগ তৈরি করে গেছে। 2009 থেকে 2024 পর্যন্ত 30 থেকে 33 হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার পর্যায়ে নিয়ে গেছে। অর্থাৎ ওই পরিমাণ প্লান্ট আছে, জ্বালানি থাকলে 30 থেকে 33 হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যেত। জ্বালানি সেই পরিমাণ থাকে না বিধায় সেটি সর্বোচ্চ 17 হাজারের উপরে উৎপাদন হয়েছে। এদিকে বলছে যে সক্ষমতা আছে, এরা আওয়ামী লীগের কৃতিত্ব দিচ্ছে না। আচ্ছা, দরকার নাই কৃতিত্ব। পরে আবার কি বলছে যে আজকে যে বিদ্যুতের আহ ভয়াবহ দুরবস্থা, এর জন্য আওয়ামী লীগ দায়ী। কেন? দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী পরিকল্পনা করতে পারেনি। এটা সত্য কথা। আওয়ামী লীগ মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেনি। শর্টকাটে চালানোর জন্য রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট নিয়ে আসছে, অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয়েছে। কিন্তু আমরা যখন সমালোচনা করব, আলোচনাটাও করতে হবে। আপনি সম্ভবত কোন এক জায়গায় বলছিলেন যে শেখ হাসিনা গুড ম্যানেজার ছিলেন। অফকোর্স গুড ম্যানেজার ছিলেন, তার অনেক অন্যায় থাকতে পারে। তিনি আপৎকালীন সময়ে যে পরিমাণ সার্ভ করেছেন দেশের বিভিন্ন ইস্যুতে,
দেশের ব্যবসা বাণিজ্য কোন জায়গায় গিয়েছিল আপনি চিন্তা করুন। আপৎকালীন সময় ঠিক ঠেক দিয়েছিলেন, হ্যাঁ বিদ্যুতের মাধ্যমে অনেক টাকা চুরি হয়েছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, ব্যাংক লোন নিয়ে বিদ্যুৎ প্ল্যান্ট করে সেই টাকা শোধ করেনি, ওটাকে কি বলে, ভর্তুকি না কি বলে, সরকার থেকে ভর্তুকি দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে। কিন্তু আমরা তো এটি টের পাইনি যে লোডশেডিং হয়। আমরা 15 বছর তো ভুলে গিয়েছিলাম যে লোডশেডিং কি, ভুলে গিয়েছিলাম। কিন্তু সরকার বলছে যে আমাদের উৎপাদন সক্ষমতা আছে, আর ওটা তো আওয়ামী লীগ তৈরি করে গিয়েছিল। আমরা বলছি যে ভুল নীতির কারণে আজকে এই সমস্যা, তা তোমরা 6 মাসে কি করেছো? 6 মাস তো হয়ে গেছে। আপনি মাঝে তেলের দাম বাড়ালেন হুড় হুড় করে, ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তো তেলের দাম কমলো, কমানো হয়েছে? কমানো হয়নি। দফায় দফায় বিদ্যুতের দাম বেড়েছে, দফায় দফায় গ্যাসের দাম বেড়েছে, এলএনজি দ্বিগুণ দামে আমদানি করা হচ্ছে। এখন বিষয় হচ্ছে যে মহেশখালীতে যে আমাদের কন্টেইনার কি বলে ওটাকে, এলএনজি টার্মিনাল, সেটি থেকে এলএনজি এখন লাইটার জাহাজে করে আনা যাচ্ছে না প্রতিকূল আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর। ওকে, ঠিক আছে, বিকল্প কি? বিকল্পটা কি? আর আপনি যে বলছেন, মানে সরকার যে বলছে দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী পরিকল্পনা আওয়ামী লীগ দেয়নি, 6 মাসে আপনার পরিকল্পনা কি? এখন আমাদের তারেক রহমান সাহেব দেশের মাটিতে এসে দীর্ঘদিন পর তিনি আবেগ ঘন বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। মানুষ তাকে ট্রোল করছে, প্ল্যানটা কি? আমরা তো প্ল্যানিং এর কেন এখন কিছু দেখলাম না। প্ল্যানটা হলো যে ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিদ্যুৎ মন্ত্রী বানানো, না, এটাই তো প্ল্যান। না, সেটি এই জন্য আমি প্ল্যানটা খুব আপনার জোর পছন্দ নাই? এই লোককে কে পছন্দ করেন বলুন? দিন রাত ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলে উচ্চারণ করে, এবং এই ইকবাল হাসান মাহমুদটুকু উচ্চারণ করেছিলেন যে আওয়ামী লীগ এমন একটি দল, সেই দলের নেতা কর্মীদের সঙ্গে কেউ সম্পর্ক স্থাপন করতে পারে না, কারো আত্মীয়তা হতে পারে না। তার নিজের ঘরের মেয়ে তো শেখ সেলিম ইয়াসিনের সাথে বিয়ে দেওয়া। তো এইসব কথাবার্তা বলে মানুষের কাছে হাস্যরসের উৎপাদন করার কোনো কারণ নেই। এবং আপনি চাঁদাবাজি দিয়ে শুরু করেছিলেন, দলীয় নেতা কর্মীদের চাঁদাবাজি করছেই। চট্টগ্রামে পরপর কয়টি ঘটনা ঘটলো, প্রকাশ্য দিবালোকে চাঁদা না পেয়ে গুলি করার ঘটনা, একজন ব্যক্তির বাড়িতে প্রকাশ্যে গুলি করার ঘটনা, বাইরে থেকে ফায়ার করছে একের পর এক, কোনো ধরনের ব্যবস্থা নেই। আবার আরেকজন তো অফিসে গিয়ে চাঁদাবাজি করে আসলো, না পেয়ে অফিস ভাঙচুর করে আসলো। এই ধরনের ঘটনা তো একটা দুটো না, অসংখ্য ঘটছে। আমি একটু বিদ্যুতে আবার ফিরে আসি। সেটি হচ্ছে যে এই যে 80টির মতন সমিতি, পল্লী বিদ্যুতের 80টির মতন সমিতি তারা নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে। আমরা কি কেউ ধারণা করতে পারছি যে কোথায় যাচ্ছি আমরা? কনসার্টের এক্সাম্পল দিচ্ছিলাম আমরা। আমরা চাই না এরকম কিছু ঘটুক। তো 6 মাসের মধ্যে কি হলো? আমরা আওয়ামী লীগকে বিদায় করে কি নিয়ে আসলাম? যেমন আমরা ইংরেজির সময় বলছিলাম যে জঙ্গি শাসনের উৎপাদন হয়েছে, হয়েছে তো সত্য কথা। এখন এই সরকারের 6 মাস যেতে না যেতেই, মানে 6 মাস তো কেবল 18 তারিখে পূর্ণ হবে। 12 তারিখে, 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, 18 তারিখে ওত নিয়েছিল। কি অবস্থা দেখতে পাচ্ছি আমরা? মানে কোন জায়গা থেকে বলবো যে পজিটিভ সাইন আমরা দেখতে পাচ্ছি, আমরা প্লাস মার্কস দিতে পারবো? কূটনীতি, আপনি দেখুন আন্তর্জাতিক কূটনীতির কি অবস্থা, এটা হজবরল আচ্ছা, পাল্টে ফেলেছে। আমরা কূটনীতির একটা কথা বলি। কূটনীতিতে আমরা তো এটা অবশ্যই মানবো, আমরা সারা দুনিয়ার সঙ্গে কূটনৈতিক আমাদের সুসম্পর্ক বজায় রাখবো, এটা তো একটা প্রত্যাশা সবসময় সব রাষ্ট্রেরই থাকে। তা আমাদের প্রতিবেশীর সঙ্গে যে কূটনৈতিক যে দৌড়ঝাঁপ ইদানিং দেখছি আমরা, যে বিশেষ করে আমার তো মনে হচ্ছে যে ভারতের দিক থেকে দৌড়ঝাঁপটা বেশি হচ্ছে। এই মাসের শুরুর দিকে দেখলাম শেখ হাসিনাকে কেন্দ্র করে ওনার একটা প্রেস কনফারেন্সকে কেন্দ্র করে একটা টানাপোড়েন, বাংলাদেশের পক্ষ থেকে খুব কড়া ভাষায় একটা সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া, প্রেস রিলিজ দেওয়া। আবার ভারতের হাই কমিশনার যিনি আছেন আমাদের এখানে, তিনি প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করলেন, দেখা করে সেই দিনই আবার ভারতে চলে গেলেন, যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন। এই সবগুলো মিলিয়ে আপনার কি মনে হয় যে ভারতের সঙ্গে কি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের আহ মানে ইউনূস সাহেবের আমলে যে যেরকম তলানিতে চলে গিয়েছিল, সেখান থেকে কি কিছু উন্নতির দিকে যাচ্ছে বলে মনে হয় আপনার কাছে? আহ, বিষয়টা একেবারে হ্যাঙ্গিং অবস্থা আছে। কিছু আমরা আঁচ করতে পারছি না, মানে বাসন্তী হাওয়ার মতন এলোমেলো যে হাওয়া, মানে কোন দিকে হাওয়া ঘুরে ঠিক যেমন বোঝা যায় না। এখন ভারতের সাথে যে সম্পর্কের বিষয়টি এটি বোঝা যাচ্ছে না কোন দিকে যাবে। আমার মনে হয় যে
পেছন থেকে তারেক রহমানকে টেনে ধরার চেষ্টা করছে কোন এক শক্তি। আমি স্পষ্ট করে বলি, জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে মোটামুটি একটা ভারসাম্যতা রেখে সরকার চলার চেষ্টা করছে আওয়ামী লীগকে ভয় পাওয়ার কারণে। যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে কি না কি অবস্থা হবে, প্রত্যেকেই এনসিপি যেমন ভয় পাচ্ছে, জামাত ইসলামী এবং বিএনপি ভয় পাচ্ছে। এটি পুরনো কথা, গত 3-4 মাস ধরে এটি অনেকেই বলছেন। বাস্তবতা হচ্ছে যে ভারতের সঙ্গে আপনাকে সম্পর্ক স্থাপন করতেই হবে। আপনি পারবেন না ভাই। আপনি কামাল ভাই, আপনার অনেক ক্ষমতা, আপনি আমার প্রতিবেশী, অনেক ক্ষমতা। আমি কুড়ে ঘরে থাকি, আমি আপনার সাথে পারবো না। বাস্তবতা স্বীকার করতে হবে। আপনি বলবেন চোখে চোখ রেখে কথা বলতে হবে, হ্যাঁ, আদর্শিক জায়গা থেকে, আমার পররাষ্ট্রনীতির জায়গা থেকে আমি চোখে চোখ রেখে কথা অবশ্যই বলতে পারি। তো চোখে চোখ রেখে কথা বলবেন, ভারতের সঙ্গে সম্পর্ক সম্পর্ক নতুন করে ভাবতে হবে শেখ হাসিনা ইস্যুতে, আপনি পরদিন আবার কাঁচামরিচ চান, আবার থ্রেট দেন, আমরা কারো দয়া চলি না, এবং সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা বিবৃতি দেওয়া হয় এটি কারো করদ রাজ্যে পরিণত হবে না, কারো কলোনি রাষ্ট্রে পরিণত হবে না, আবার পরদিন ডিজেল চান। ভাই এগুলা কি? আপনি দেখিয়ে দেন, আপনি পাকিস্তান থেকে নিয়ে আসেন, এই কেমন পারেন ডিজেল নিয়ে আসতে, ফুয়েল নিয়ে আসতে। আপনি সৌদি আরব থেকে নিয়ে আসেন, আপনি চীন থেকে নিয়ে আসেন। চীনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। ও অবশ্যই চীন আমাদের অর্থনৈতিক সহযোগিতার বড় শক্তি, ঋণদাতা হিসেবে। ভারতকে তো আপনি পারবেন না ভাই, আপনি 3 দিকে ভারত ঘেরাও করা, আমরা কোন অবস্থাতে পারবো না। ভারতের সাথে সম্পর্ক অবশ্যই মানে সুসম্পর্কে জায়গা নিয়ে যেতে হবে। কিন্তু এই যে শেখ হাসিনা ইস্যুতে যা হচ্ছে, প্রত্যেকেই ডাবল গেম খেলছে। বিএনপি সরকার খেলছে ডাবল গেম, ভারতও ডাবল গেম খেলছে। ভারতের ডাবল গেম খেলার তাদের নানান ধরনের যুক্তি আছে, তারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে শেখ হাসিনা আওয়ামী লীগ তাদের বিশ্বস্ত সহযোগী, দেখিয়ে দিয়েছে। শেখ হাসিনা নিজেও বলেছিলেন যে আমি ভারতকে কি দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। আমরা ট্রোল করেছিলাম সেই সময়, কি দিয়েছে, দাসত্বমূলক চুক্তি করেছে, সব উজাড় করে দিয়েছে? না, কিছু দেয়নি। শুধু ভারতের একটাই স্বার্থ বাংলাদেশের কাছে যে চাওয়াটি, তাদের বর্ডার সিকিউরিটি এনশিওর করতে হবে। সেই বর্ডার সিকিউরিটি জায়গাটা শেখ হাসিনা এনশিওর করেছিল। উলফার, অনুপ চেটিয়া, পরেশ বড়ুয়াদের আটক করেছিল, তাদের হাতে হস্তান্তর করেছে, এবং যে বিচ্ছেদবাদী যেই কার্যক্রম ছিল সেগুলোকে একেবারে ভ্যানিশ করে দিয়েছিলেন শেখ হাসিনা সেই কথাটাই বলতে চেয়েছিলেন। এবং ওটি ভারতের চাওয়া, ওটি ভারতের চাওয়া। আর কিছু ভারত কে কাছে চাইবে আমাদের কাছে বলুন? ভারতের সাথে আমাদের বাণিজ্যিক বৈষম্য রয়েছে ব্যাপক আকারে, মানে তুলনামূলক ভাবে। সম্ভবত তাদের 14 বিলিয়ন বা 15 বিলিয়ন তাদের ওইখান থেকে আমদানি, আর আমরা রপ্তানি করি হয়তো 2 বিলিয়ন 3 বিলিয়ন ডলার, আমার যদি ভুল না হয়ে থাকে। তো ভারতের জন্য এই 14 বিলিয়ন ডলার 15 বিলিয়ন ডলার কোন বিষয়? ভারতের যেখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন ডলার সেখানে বাজেট, মানে তাদের অর্থনীতি, বাজেট বলছে তাদের অর্থনীতি, সেখানে বাংলাদেশে এরকম না হলে তাদের কি আসে যায়? হ্যাঁ, তারপরেও তাদের জন্য এটি দরকার, বাণিজ্যিক জায়গা বা অন্যান্য বিষয়। কিন্তু আমাদের তো প্রয়োজন, আমাদের নানান জায়গা থেকে ভারতের প্রয়োজন। আমি সেই জায়গাতে বাদ দিলাম। যে ডাবল গেমের কথা বলছিলাম, শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে না, প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দিবে না, এটি বিএনপিও জানে, এটি ইউনূস সরকারও জানতো। আচ্ছা, তারা জানা সত্ত্বেও তারা বারবার ফেরত চাইছে ওই চুক্তির আওতায়। ওই চুক্তির আলোকেই ফেরত পাওয়া সম্ভব না, এটি ভারতের গায়ের জন্য না। ওই চুক্তির ক্লসেই রয়েছে যে কোন রাষ্ট্রে কোন আশ্রিত ব্যক্তি, পার্শ্ববর্তী বা অন্য কোনো রাষ্ট্রের কেউ যদি আশ্রয় নেয়, সেই আশ্রয় দানকারী রাষ্ট্র যদি মনে করে যে ওই ব্যক্তির সঙ্গে তার রাষ্ট্র প্রতিহিংসা প্রয়োগমূলক বিচার করার চেষ্টা করছে বা করছে, বা প্রতিহিংসা প্রয়োগমূলক রাজনীতির শিকার হয়েছে, ওই ওই রাষ্ট্র তাকে ফেরত নাও দিতে পারে। ওই রাষ্ট্র সেটি ভারত হতে পারে, বাংলাদেশ হতে পারে। শেখ হাসিনার সাথে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিচার করা হচ্ছে, এটি সবাই জানে। এটা আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন এরই মধ্যে বিবৃতি দিয়েছে, আইসিটির বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেছে। অতএব ভারত যেটি বলছে একবারে অযৌক্তিক না, চুক্তির আলোকেই সেটি অযৌক্তিক না। এখন বিষয় হচ্ছে, আর শেখ হাসিনা ওখানে বন্দিও নয় যে বন্দি বিনিময় প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত দেবে। আচ্ছা, ফেরত আসতে চাইলো, এটাও পুরনো কথা, ফেরত নিতে চাইলো না, ভয় পাচ্ছে। তাহলে ডাবল গেম, একদিকে শেখ হাসিনাকে ফেরত চায় না, আবার ভারতকে চাপে রাখছে, না ওই চুক্তির আওতায় তাকে ফেরত দিতে হবে। আবার ভারত তো ডাবল গেম খেলছে, যদিও তারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে না, আমরা ফেরত দেব না,
ঠিক আছে না, নিজে যদি ফেরত যায় বা তোমরা কিভাবে নিবে তোমাদের বিষয়, আমরা ফেরত দেবো না, আমরা তার সাথে গাদ্দারি করতে পারবো না। এখন বিষয় হচ্ছে যে ভারতের ডাবল গেম শেখ হাসিনাকে রেখে দিয়েছে। আবার শেখ হাসিনা যে কথাগুলো বলছেন, আমি মনে করি ভারতের মানে ভারত সরকারের ইঙ্গিত ছাড়া বা অনুমতি ছাড়া একটা শব্দও তিনি উচ্চারণ করছেন না। সেদিক থেকে তারা ডাবল গেম খেলছে, ঠিক আছে, কিন্তু এই ডাবল গেম খেলে আমরা কতক্ষণ টিকে থাকতে পারবো? পারবো না তো। যে রক্তচক্ষু দেখাচ্ছিল, যে বুড়ো আঙ্গুল দেখাচ্ছিল যে তারেক রহমান যাবে না, তারেক রহমানকে 1-to-1 ডাকতে হবে, দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে ডাকতে হবে, দ্বিপাক্ষিক বৈঠকের জায়গায় বা সফরের জন্য দুইবার ভারতের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ল্যান্ডস্লাইড বিজয় অর্জন করলেন, তারেক রহমান সাহেব তাকে ফোন দিয়ে অভিনন্দন জানানোর সাথে সাথে সব পরিবারে ভারত সফর করতে বলেন। আবার ওম বিরলা যখন বিএনপি ওথ দিল, সরকার গঠন করলো, তখন যে ওম বিরলা এলেন ভারতের লোকসভার স্পিকার, তিনি এসে নরেন্দ্র মোদীর আমন্ত্রণ পত্র তুলে দিলেন, জানিয়েছেন তো আমন্ত্রণ। এখন ব্রিক্সের সম্মেলনে যাবে না কেন? দেখুন, 23শে জুলাই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াজ বলছিলেন যে আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছে, আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছে। ফয়রাজ যখন দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করতে গেল, তারপরে খলিলুর রহমান কি বললেন পররাষ্ট্রমন্ত্রী, যে আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেয়নি, বিমস্টেকের চেয়ারম্যানকে দাওয়াত দিয়েছে। তাহলে এই যে 23শে জুলাই থেকে 10ই আগস্ট সম্ভবত 17 দিন কেন এই কথা উচ্চারণ করা হলো না? আর বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দাওয়াত দিলে সমস্যাটাও বা কি? যাক, এইগুলো নিয়ে একটা হসপস বাজিয়ে দিচ্ছে সরকার। সরকার আসলে কূটনীতি কোন জায়গায় যাবে বুঝে পারছে না। একদিকে মার্কিন বাণিজ্য চুক্তি, আমেরিকার কাছে দাসত্বের হিসেবে তার সমস্ত দাসত্ব দেওয়া, আবার চীনের পেটের মধ্যে ঢুকে যাওয়া, আবার যেই চুক্তিতে রয়েছে চীন এবং রাশিয়ার সাথে কোনো ধরনের চুক্তি করা যাবে না, দেন দরবার করা যাবে না বা বিনিময় করা যাবে না, পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে ওই চুক্তিতে উল্লেখ রয়েছে, সেখানে আবার রাশিয়াতে ছুটে যায়। আবার এদিকে ভারত যুক্তরাষ্ট্র এক হচ্ছে চীনকে ঠেকানোর জন্য, সেই ভারতকে আবার রক্তচক্ষু দেখাচ্ছে। আবার রক্তচক্ষু দেখিয়ে তারেক রহমান যাবেন তো এই মাসেই সম্ভবত সফরে যাবেন, ভারত সফরে যাবেন, যেতে হবেই, উপায় নেই। আমার কথা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আমরা সবার সাথে চোখে চোখ রেখে কথা বলতে চাই। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে এটা শেষ করবো। দিলারা চৌধুরী একজন রাষ্ট্রবিজ্ঞানী, অনেকেই চিনি আমরা, আমাদের টক শোতে আসতো। এই গত পরশুদিন প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে বলছেন আওয়ামী লীগ মানে বিভেদের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল, স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আর স্বাধীনতা পক্ষের শক্তির মধ্যে তারা দা কুমড়ো সম্পর্ক তৈরি করেছিল, ঘরে ঘরে শত্রুতা তৈরি করেছে, ইত্যাদি ইত্যাদি। কেন স্বাধীনতা 55 বছর পরে এসে কি হবে, এটি বলছে। কিন্তু পরবর্তী অংশটুকু আর বলে না যে ইউনূস সরকার ফ্যাসিবাদের নামে যে ঘরে ঘরে বিভেদ সৃষ্টি করে দিল, ফ্যাসিবাদের দোষর নাম করে যাকে তাকে আটক করা হচ্ছে, যাকে তাকে কতল করা হচ্ছে, মবের মধ্যে ফেলা হচ্ছে, ফ্যাসিবাদের সহযোগী নাম করে ভারতের সাথে মানে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। কিন্তু আমরা সাম্রাজ্যবাদের সাথে মানে প্রেম করছি, আমরা আমাদের স্বাধীনতা বিরোধী শক্তি পাকিস্তানের সাথে দহরমহর মানে একটা উষ্ণ সম্পর্ক তৈরি করছি, পাকিস্তানের গোয়েন্দা এখানে যাবে আসবে দিন রাত, সেটি নিয়ে কোনো কথা বলছি না। আমরা চীনের পেটের মধ্যে, চীনের বলয়ের মধ্যে ঢুকে গেছি। চীনের যে অর্থনৈতিক করিডোর, সেই করিডোরে বাংলাদেশকে ঢোকার মানে জয়েন করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাব অনুমোদনের আগে চীন থেকে ঘোষণা আসে যে বাংলাদেশ জয়েন করে ফেলেছে। এইগুলো আধিপত্যবাদ নয়, এইগুলো সাম্রাজ্যবাদ নয়। এই হচ্ছে আমাদের বুদ্ধিজীবী রাষ্ট্রবিজ্ঞানী। হ্যাঁ, আওয়ামী লীগের মধ্যেও এই ধরনের বুদ্ধিজীবী ছিল। আওয়ামী লীগ কথিত নির্বাচনের সময় বলতো যে আসুন আমরা মুক্তির সপক্ষে দলকে সমর্থন করি, কিন্তু ওটা যে একটা চূড়া মার্কা নির্বাচন, চূড়াই নির্বাচন, সেই নির্বাচন নিয়ে ওই বুদ্ধিজীবীরা কোনো কথা বলতেন না। যাই হোক, তো এইসব কারণেই তো ফ্যাসিবাদ বলা হয়ে থাকে, একটা অংশ বলে আমাদের দেশের মানুষ। তো ফ্যাসিবাদের চেয়ে বড় ফ্যাসিবাদ ছিল, যদি আওয়ামী লীগ ফ্যাসিবাদী শক্তি হয়ে থাকে, বড় ফ্যাসিবাদী শক্তি ডক্টর ইউনূস। আর বিএনপিও যদি আওয়ামী লীগকে ফ্যাসিবাদী শক্তি হিসেবে উল্লেখ করে থাকে, বিএনপিও 6 মাসের মধ্যে তার কম কিছু দেখাচ্ছে না। তাহলে ফ্যাসিবাদ বললে সবাইকে বলতে হবে, উদার গণতান্ত্রিক বললে সবাইকে বলতে হবে, কাউকে আলাদা করার কোনো সুযোগ পাচ্ছে না। বরং ক্ষেত্র বিশেষে আওয়ামী লীগের শূন্যতা এখন মানুষ কোনো কোনো ক্ষেত্রে টের পাচ্ছে, এটাই বাস্তবতা। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আলম পান্না। প্রিয় দর্শক, আমি কেবল এইটুকুই বলতে চাই, আপনারা পান্নার কাছে সবকিছু শুনলেন।
এবং তার কথা থেকে আমার একটা কথা মনে হচ্ছে, আমি বরং সরকারকেই বলতে চাই একটা কথা। 6 সালের জানুয়ারি থেকে এপ্রিল মাসে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসার্টে বিদ্যুতের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলন দমাতে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন আন্দোলনকারীদের 20 জন মানুষ, আহত হয়েছিলেন শতাধিক। বিষয়টি এই কারণেই মনে করিয়ে দিলাম যে তখন বিএনপি জামাত জোট সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আজকের যিনি পূর্ণমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব। তিনি যদিও ওই সময় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, কিন্তু ওই সময় পূর্ণমন্ত্রী কেউ ছিলেন না বিধায় পুরো মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি ছিলেন। সেই মন্ত্রী আজ কি বলছেন, মহেশখালীর মানে কক্সবাজারের মহেশখালীতে যে এলএনজি টার্মিনাল রয়েছে দুটি, তার একটি কারিগরি ত্রুটির কারণে বন্ধ রয়েছে। সেই প্রসঙ্গে তিনি বলছেন যে ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। তিনি বলছেন যে আমরা কাজ করছি, কিন্তু এর বাইরে আর আসলে আমার আর কিছু করার নেই। আমি এখন গ্যাস উত্তোলনও করতে পারবো না বেশি, আবার যে গ্যাস আছে সেটিও নামাতে পারবো না। খুব সহজ সাধারণ সরল উক্তি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তার এই সহজ সরল উক্তির জন্য তার সব দায় কি শেষ হয়ে যাবে? এবং এই মন্ত্রীর কথাবার্তায় আমরা কতটুকু আস্থা রাখবো, যিনি কিনা বললেন যে গ্রামে কোনো লোডশেডিং নেই, গ্রামাঞ্চলে মফস্বল এলাকায় কোথাও কোথাও টানা 10 ঘন্টা বিদ্যুৎ থাকছিল না যখন তিনি ওই মন্তব্য করেন, এবং এখনও তাই। কোনো কোনো এলাকায় 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় বিদ্যুৎ থাকছে না, যার কারণে পল্লী বিদ্যুতের 80টি সমিতি, তারা মানে সমিতির কর্মকর্তারা নিজেদের নিরাপত্তা চেয়ে এবং স্থাপনা রক্ষা করার জন্য প্রশাসনের কাছে চিঠি দিয়েছে। সেখানে এই মন্ত্রী 2 দিন আগে বলে গ্রাম অঞ্চলে কোনো লোডশেডিং নেই। তিনি অসত্য বলছেন, মিথ্যা বলছেন, না কিছু গোপন করছেন, নাকি দায় সারছেন? এই জন্য বলছিলাম সেই মন্ত্রী 2006-এর বা 2001 থেকে 2006-এর সরকারের সেই প্রতিমন্ত্রী আজকের ইনি বিদ্যুৎ মন্ত্রী। এবং সরকারের বয়স 6 মাস। যদি প্রশ্ন করি যে এই 6 মাস বা 180 দিনে তিনি কি করেছেন, মানে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে জ্বালানি হিসেবে আমাদের কয়লা রয়েছে, সেই কয়লা কিভাবে উত্তোলন করা হবে, বা নতুন গ্যাস কূপ সমুদ্রবক্ষে কিভাবে খনন করা হবে, কারা করবে, কি প্রক্রিয়া টেন্ডার দেওয়া হবে, সোলার এনার্জি উৎপাদন, নিশ্চয়ই এর সব কিছুই সময় সাপেক্ষ ব্যাপার, আমরা জানি। কিন্তু এর বাইরে কি কিছু করা ছিল না এই 6 মাসে? বিদ্যুৎ প্রতিমন্ত্রী মিস্টার অমিত সাহেব তিনিও একদিন আগে বললেন যে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমাদের রয়েছে, কিন্তু জ্বালানি নেই। আর এর জন্য দায়ী আওয়ামী লীগ সরকার, তার কারণ আওয়ামী লীগ সরকার মধ্য এবং দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করেনি। এই যে সক্ষমতার কথা বেশ দম্ভের সাথে বলছেন, গর্বের সাথে বলছেন, এই সক্ষমতা কে তৈরি করেছে? আওয়ামী লীগ 15.5 বছরে 2009 থেকে 2024 পর্যন্ত 30 থেকে 33 হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি করে গেছে, বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি করে গেছে আওয়ামী লীগই তো। কিন্তু তারা কথাবার্তা বলছে এইভাবে যে যেন 6 মাসে তারা এইটি করে ফেলেছে। হ্যাঁ, অবশ্যই এটি সত্য কথা, আওয়ামী লীগ কোনো ধরনের মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়নি জ্বালানির ক্ষেত্রে। আওয়ামী লীগ সরকার আমাদের নিজস্ব উৎস থেকে যে গ্যাস অনুসন্ধান বা উৎপাদনের যে ব্যাপারটি, সেটিকে যথেষ্ট গুরুত্ব দেয়নি। এবং এটাও সত্য কথা যে বিদ্যুৎ খাতে অনেক মোটা অঙ্কের টাকা লুটপাট হয়েছে, কিন্তু বিদ্যুৎ তো ছিল।
আওয়ামী লীগ যে পরিকল্পনা নিয়েছিল সেটি অবশ্যই আমদানি নির্ভর ছিল, এবং যে কারণে আওয়ামী লীগের প্রতি দোষারোপ করা হচ্ছে যে তারা মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়নি, তাহলে এই সরকার কি করছে? অবশ্যই সেটি আওয়ামী লীগ অন্যায় কাজ করেছে, কোনো সুষ্ঠু পরিকল্পনা ছিল না। তো এই সরকারও যে কথিত মার্কিন বাণিজ্য চুক্তির অধীনে 15 বছরের জন্য $1.5 বিলিয়ন এলএনজি আমদানি করছে, চুক্তি হয়েছে, তো সেই আমদানি নির্ভরতার জায়গা কেন? আচ্ছা, একটু সহজ করে বলি একটা সহজ উদাহরণ দিয়ে। কক্সবাজারের মহেশখালীতে যে 2টি এলএনজি টার্মিনাল রয়েছে তার একটি মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির, সেটি তো এখন বন্ধ রয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে, সেটি এখন মেরামত করা হচ্ছে। এবং বিদ্যুৎ মন্ত্রী যেটিকে কেন্দ্র করে কথা বললেন যে আমাদের কিছু করার নেই সময়ের অপেক্ষা ছাড়া, অর্থাৎ এটি মেরামত করা হবে, তারপরে বিদ্যুৎ পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে উঠবে। তো যদি তাই হয়, হিসাবটা মিলিয়ে দেখুন, সেখান থেকে জাতীয় গ্রিডে দৈনিক সরবরাহ করা হয় 115 মিলিয়ন ঘনফুট গ্যাস। এখন এই 115 মিলিয়ন ঘনফুট গ্যাস বা তারও বেশি কি সাশ্রয় করার বা নিশ্চয়তা বিধানের কোনো পথ ছিল না? প্রতি বছর 100 থেকে 200 মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন কমছে, অর্থাৎ গ্যাস ভিত্তিক যেই প্ল্যান্টগুলো রয়েছে যত বেশি পুরনো হবে তত বেশি উৎপাদন ক্ষমতা কমবে, কিন্তু সেগুলো আবার রক্ষণাবেক্ষণের মাধ্যমে সেগুলো জায়গায় আনা যায় বা কিছুটা উৎপাদন সক্ষমতা বাড়ানো যায়। সরকার সেগুলো কোনো ব্যবস্থা নিয়েছে এই 6 মাসে? সেগুলোর উন্নয়নে বা উৎপাদন ধরে রাখার বিষয়ে কিছু করেছে? আবার প্রতিদিন গ্যাস চুরি হচ্ছে প্রতিদিন প্রায় 200 মিলিয়ন ঘনফুট, এবং বিদ্যুৎ মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু সাহেব তিনি নিজেও দৃশ্যটা উচ্চারণ করলেন যে গ্যাস চুরি হচ্ছে, সেগুলো নিয়ন্ত্রণের জন্য কী করা যায় আমরা দেখছি, এবং রাত গভীর হলেই ব্যাটারি চালিত রিক্সা চার্জ দেওয়া হয়। আচ্ছা, সারা দেশের যে ব্যাটারি চালিত রিক্সা রয়েছে তাতে কি পরিমাণ বিদ্যুৎ নষ্ট হয়? অবশ্যই এতে বিদ্যুৎ অপচয় হয়, কিন্তু কি পরিমাণ, যার জন্য এই বিপর্যয়, সেই উদাহরণও তিনি টেনেছেন। আর নিজের মুখে যখন বললেন যে গ্যাস চুরি বন্ধে উদ্যোগ নেওয়া হচ্ছে, 6 মাস কি করেছেন? গ্যাস যে চুরি হয় সেটি তো একটা মাসুম বাচ্চাও জানে। আপনি কি করেছেন? আপনি তো বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বের আগে ছিলেন। এই কারণেই বলছিলাম এই ইকবাল সাহেব টাইপ দিয়ে কিছু হবে না, যার সময় বিদ্যুতের দাবিতে আন্দোলন করতে গিয়ে 20 জন মানুষ পুলিশের গুলিতে নিহত হয়, এবং যিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন, একেবারে জলজন্ত অসত্য উচ্চারণ করেন, আমরা মিথ্যা শব্দরা উচ্চারণ করছি না তার প্রতি সম্মান রেখেই, যে গ্রাম অঞ্চলে কোনো লোডশেডিং নেই, সেই মন্ত্রী কি অসহায়ত্ব প্রকাশ করলেন আর কি সহজ সরল উক্তি উচ্চারণ করলেন, তাতে আমাদের কিছু যায় আসে না, তাতে তার প্রতি আমাদের কোনো ধরনের কোনো আস্থাও ফেরার কথা নয়। এখন দেখতে চাই কি করেন তিনি আসলে। এবং আরেকটা তথ্য আপনাদের জানিয়ে রাখি যে ওই সময় 2001 থেকে 2006-এ ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব যখন প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তখন ওই সরকার যখন ক্ষমতায় আসে 2001 সালে, তখন দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল 3200 প্লাস মাইনাস মেগাওয়াট। আর 2006 সালে যখন বিএনপি সরকারের বিদায় ঘটে তখন উৎপাদন সক্ষমতা দাঁড়ায়